আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। এবার নিউ ইয়র্কে আক্তারের হোটেলে হামলার চেষ্টা। ফেব্রুয়ারিতেই নির্বাচন, আয়োজনে চলছে জোর প্রস্তুতি, জানালেন সিসি। জেনজি বিক্ষোভে উত্তপ্ত ভারতের লাদাখ। বিদেশে আলিক নেতাকর্মীদের হামলার ঘটনা কেন বাড়ছে? এদিকে আগামী নির্বাচনে প্রতিবেশী দেশের হস্তক্ষেপ বড় চ্যালেঞ্জ। সবশেষে জানিয়ে দেব, বিচার প্রক্রিয়া আরও সহজতর করতে হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকছে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ করব, ভিডিওতে একটি লাইক করে দিন এবং এই মুহূর্তে কোন দেশের কোন জায়গা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বা শুনছেন কমেন্টস করে লিখে দিন। বুধবার রাতে তারা আক্তারের হোটেলের লবিতে গিয়ে গালিগালাজ করে এবং হত্যার হুমকি দেয়। বিমানবন্দরের ঘটনাসহ হত্যা চেষ্টার অভিযোগ এনে যুক্তরাষ্ট্রে একটি মামলা দায়ের করেছেন এনসিপির এই নেতা। নিউ ইয়র্কের স্থানীয় সময় অনুযায়ী বুধবার দিবাগত রাত 1টায়, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা 11টা, জন এফ কেনেডি বিমানবন্দরের পাশে পোর্ট অথরিটি পুলিশ ডিপার্টমেন্ট থানায় এ মামলা দায়ের করা হয়। মামলায় আক্তার দুজনের নাম উল্লেখ করে 15 থেকে 20 জনকে অজ্ঞাতনামা আসামি করেছেন। এ বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন আক্তার। ওই ভিডিওতে বলেন, এয়ারপোর্টের হামলার পর আজ সন্ধ্যায় আওয়ামী সন্ত্রাসীরা আবারও হোটেলের লবিতে এসেছিল হামলা করার উদ্দেশ্যে। সে সময় যুক্তরাষ্ট্রে অবস্থানরত এনসিপির সদস্যরা এবং আমার শুভাকাঙ্ক্ষীরা তাদের প্রতিহত করেন এবং পুলিশের সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে পুলিশ ইনভেস্টিগেশন অফিসার এসে মামলা দায়ের করার জন্য আমাদের পরামর্শ দেন। তারই প্রেক্ষিতে আমি এয়ারপোর্টের খুব কাছের যে থানা রয়েছে সেখানে গিয়েছি। যারা সেদিন আমাদের উপর হামলা করেছিল, হত্যার চেষ্টা করেছিল এবং থ্রেট দিয়েছিল, তাদের ব্যাপারে আমরা এখানে মামলা দায়ের করেছি। মামলার অভিযোগে আক্তার হোসেন বলেছেন, জেএফকে বিমানবন্দরের হামলার পরও এয়ারপোর্টের লবিতে এবং অন্যান্য জায়গায় নানাভাবে হেনস্থা করার চেষ্টা করেছে হামলাকারীরা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য জোরেশোরে প্রস্তুতি নিচ্ছি। তিনি আরও বলেন, আমরা আশা করছি সব দলই সুন্দর একটা নির্বাচন চাইছেন। আমরা সবার জন্যই সমান সুযোগ তৈরি করার কাজ করছি। আজ বৃহস্পতিবার নির্বাচন ভবনে সিসি সাংবাদিকদের এসব কথা জানান। এছাড়া কোনো রাজনৈতিক দল ফাউল খেলার জন্য মাঠে নামবে না। এনসিপি বিপ্লবী দল, তাদের চিঠি দেয়াতে আপত্তি দেখছি না। এছাড়া শাপলা প্রতীক এনসিপির আগে নাগরিক ঐক্য চেয়েছিল, তাদের আমরা দেইনি। এই প্রতীক এনসিপি দ্বিতীয় দল হিসেবে চেয়েছেন। এ বিষয়েও আমরা এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্তে যাইনি। জেনজিদের নেতৃত্বে সহিংস বিক্ষোভে উত্তাল হিমালয়ের কোলঘেঁষা লাদাখ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি আঞ্চলিক কার্যালয়ে আগুন ধরিয়ে দিয়েছে তরুণরা। পুলিশের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে কমপক্ষে 4 জন নিহত এবং 70 জনের বেশি মানুষ আহত হয়েছেন। রাজ্য হিসেবে স্বীকৃতি ও বৃহত্তর সাংবিধানিক সুরক্ষার দাবিতে গত 6 বছর ধরে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ ও অনশন কর্মসূচি পালন করে আসছেন লাদাখের হাজার হাজার মানুষ। 2019 সাল থেকে লাদাখে কেন্দ্রীয় শাসন জারি করে ভারত সরকার। তবে বুধবার তরুণদের একটি দল এই শান্তিপূর্ণ বিক্ষোভ থেকে সরে আসেন। অনশন কর্মসূচির নেতৃত্ব দানকারী সোনম ওয়াংচু বলেন, এটি তরুণদের এক ধরনের বিস্ফোরণ, জেনজিদের বিপ্লব। বুধবার এক ভিডিও বার্তায় ওয়াংচুক এই মাসের শুরুতে নেপাল সহ দক্ষিণ এশীয় দেশগুলোতে সাম্প্রতিক বিদ্রোহের কথা উল্লেখ করেন। বুধবার সকালে সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক সংগঠনগুলোর সমন্বয়ে গঠিত লাদাখ অ্যাপেক্স বডির নেতৃত্বে স্থানীয় লাদাখি কর্মীদের অনশন 15তম দিনে প্রবেশ করে। 2 সপ্তাহ ধরে অনশন চালিয়ে যাওয়ার পর আগের দিন মঙ্গলবার সন্ধ্যায় 62 এবং 71 বছর বয়সী 2 কর্মীকে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে লাদাখে ধর্মঘটের ডাক দেয় আন্দোলনকারীরা। বিক্ষোভকারীরা তাদের সাথে আলোচনা বিলম্বিত করার জন্য মোদী সরকারের উপর ক্ষুব্ধ ছিলেন। ইয়াংচুক বলেন, এই বিষয়গুলো তরুণদের বিশ্বাস করতে বাধ্য করেছে যে শান্তিপূর্ণ আন্দোলন কাজ করছে না। এরপর তরুণদের নেতৃত্বাধীন দলগুলো লেহের শহীদ স্মৃতি উদ্যানের বিক্ষোভস্থল থেকে স্থানীয় সরকারি ভবন এবং একটি বিজেপি অফিসের দিকে মিছিল নিয়ে এগিয়ে যায়। এরপর পুলিশের সাথে সংঘর্ষ হয়, এতে 4 জন নিহত হয়।
অল্প সময়ের ব্যবধানে বিদেশে রাজনৈতিক হেনস্থা বা অপদস্থ করার কয়েকটি ঘটনা আলোচনার জন্ম দিয়েছে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জেএফকে বিমানবন্দরের পর এবার হোটেলে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলার চেষ্টা করে আওয়ামী সন্ত্রাসীরা। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ পরিষদে সভায় যোগ দিতে যুক্তরাষ্ট্রে গেছেন। তার সফরসঙ্গী হয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতের নায়েব আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের সহ 3টি দলের 5 জন রাজনৈতিক। অধ্যাপক ইউনূসের সফরের বিরোধিতা করে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থকেরা নিউ ইয়র্কে কর্মসূচি দিয়েছিল। এর পাল্টা কর্মসূচি পালন করেছে বিএনপি। তবে নিউ ইয়র্কে বিমানবন্দরে আওয়ামী লীগের কর্মসূচি থেকে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের পিঠে ডিম নিক্ষেপ করা হয়, যে ঘটনায় বাংলাদেশের রাজনীতির উত্তাপ ছড়িয়ে পড়ে নিউ ইয়র্কেও। এর অল্প কিছুদিন আগে সেপ্টেম্বর মাসেই অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর নিউ ইয়র্কে আক্রমণের চেষ্টার অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্র থেকে মাহফুজ আলম লন্ডন সফরে যান, সেখানেও তার উপর আক্রমণের চেষ্টা বা হেনস্থা করার অভিযোগ ওঠে আওয়ামী লীগের সমর্থকদের বিরুদ্ধে। এই দুটি ঘটনাই ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে গত জুলাই মাসে সুইজারল্যান্ডে সফরে গিয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল হেনস্থার শিকার হন। একটা ঘটনার রেশ কাটতে না কাটতেই এই ঘটনাগুলো ঘটছে। জুলাই গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম দেশে নিষিদ্ধ করা হয়েছে। ফলে দলটি ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশে আওয়ামী লীগের ব্যানারে তৎপরতা বাড়িয়েছে। তাদের ক্ষোভ মূলত তাদের শাসনের পতনের আন্দোলনের নেতৃত্ব ও অন্তর্বর্তী সরকারের উপর। আগামী নির্বাচনকে সামনে রেখে যেকোনো বিষয়ে বিদেশি দেশের হস্তক্ষেপকে বড় চ্যালেঞ্জ হিসেবে মনে করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী। আর এই চ্যালেঞ্জকে জাতীয় ঐক্যের মাধ্যমেই মোকাবেলা করা হবে বলে জানিয়েছে দলটি। বৃহস্পতিবার দুপুরে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে চীনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের সময় এসব কথা তুলে ধরা হয়েছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার একথা জানান। তিনি বলেন, চীন পিপলস ইনস্টিটিউট ফর ফরেন অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট ঝো পিংজিয়ান সহ উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল জামায়াতে আমির ডক্টর শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। জামায়াত আমির সুস্থ হওয়ার পর প্রথমবারের মতো দলীয় কার্যালয়ে বিদেশি প্রতিনিধিদের সঙ্গে এ ধরনের বৈঠক অনুষ্ঠিত হলো। এই বৈঠকে জামায়াতের আমিরকে ধন্যবাদ জানিয়েছেন চীনা প্রতিনিধি দলের প্রধান। বৈঠকে জামায়াতে আমির বিগত আওয়ামী শাসনামলে জুলুম, নির্যাতন, দুর্নীতির বিষয়গুলো তুলে ধরেন। দেশে জামায়াতের কার্যক্রম ও ভূমিকা সম্পর্কে জানান তিনি। দেশের বর্তমান রাজনীতি, অর্থনীতি, বিনিয়োগ, মানবাধিকার পরিস্থিতি এবং পারস্পরিক সম্পর্ক বিষয়ে আলোচনা হয়েছেন তাদের মধ্যে। গোলাম পরোয়ার জানান, চীনা প্রতিনিধি দলকে জামায়াতে আমির জানিয়েছেন, আমরা নির্বাচনমুখী দল, সব গ্রহণযোগ্য নির্বাচনে আমরা অংশ নিয়েছি, আগামী নির্বাচনেও আমাদের অংশগ্রহণের প্রস্তুতি রয়েছে। তিনি আরও বলেন, জামায়াতে আমির চীনা প্রতিনিধি দলকে বলেছেন, জনগণের রায় নিয়ে জামায়াত দেশ শাসনের সুযোগ পেলে আমরা শাসক হব না, সেবক হব। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সাধারণ নাগরিকের জীবনে সংবিধানকে আরও কার্যকর ও অর্থবহ করে তুলতে হলে বিচার প্রক্রিয়াকে আরও সহজলভ্য এবং স্বচ্ছ করে তুলতে হবে। আদালতের কার্যক্রমে আরও দক্ষ ও স্বচ্ছ করতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। ডিজিটালাইজেশন এখন আর বিলাসিতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। আধুনিক সরঞ্জাম এবং প্রযুক্তিকে একীভূত করার মাধ্যমে বিলম্ব কমাতে, স্বচ্ছতা বাড়াতে এবং মামলাকারীদের আরও নির্বিঘ্ন সেবা প্রদানে আমরা বদ্ধপরিকর। এই ক্ষেত্রে ইউএনডিপি অনুঘটক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বৃহস্পতিবার বেলা 11:30টায় বরিশাল নগরীর গ্র্যান্ড পার্ক হোটেলে অনুষ্ঠিত হয় জুডিশিয়াল ইনডিপেন্ডেন্সি অ্যান্ড ইফিসিয়েন্সির শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে সকালে বরিশাল জেলা ও দায়রা জজ আদালত পরিদর্শন করেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। এ সময় প্রধান বিচারপতির সাথে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির 7 সদস্য প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। এ সময় প্রধান বিচারপতি আদালতের ন্যায়কুঞ্জ, লিগ্যাল এইড কার্যক্রম সহ বিভিন্ন শাখা ঘুরে দেখেন। পরিদর্শন শেষে আদালতের সার্বিক কার্যক্রমে তিনি সন্তোষ প্রকাশ করেন। সম্মানিত ভিউয়ার, শতভাগ সত্য এবং নির্ভরযোগ্য সংবাদ সবার আগে জানতে আমাদের সাথেই জুড়ে থাকুন। আমাদের পরবর্তী আপডেট সংবাদ দেখতে হলে
আপনি যদি এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আর যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে বেল বাটনটি অন করে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলার সর্বশেষ আপডেট সংবাদ। সঙ্গে ছিলাম আমি রিপোর্টার আপন আহমেদ। পরবর্তী আপডেট সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এবারের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।